কুমিল্লা জেলা বাংলাদেশের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ইতিহাস থেকে জানা যায়, হযরত শাহজামাল রহমাতুল্লাহ আলাইহ ইসলাম প্রচার করতে এসে এই স্থানের মাটির সঙ্গে তার মামার পদার্থ মাটির মিল দেখতে পেয়ে কোয়ামিলা বলে চিৎকার করেছিলেন। পরবর্তীতে কোয়ামিলা শব্দ থেকে কালক্রমে কুমিল্লা নামকরণ হয়েছে বলে অনেকেই মনে করেন। আমরা ভিডিওর শুরুতেই জেনে নেব কুমিল্লা জেলার অবস্থান এবং আয়তন সম্পর্কে। আমরা জানি কুমিল্লা জেলার উত্তরে বিবাড়িয়া জেলা ও মেঘনা নদী এবং নারায়ণগঞ্জ জেলা, দক্ষিণে ফেনী জেলা ও নোয়াখালী জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা এবং পশ্চিমে চাঁদপুর জেলা, মেঘনা নদী ও মুন্সিগঞ্জ জেলা। কুমিল্লা জেলা আয়তন 3087.33 বর্গ কিলোমিটার। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কুমিল্লা জেলার ইতিহাস, অবস্থান, আয়তন, নামকরণের ইতিহাস, বিখ্যাত খাবার, জনপ্রিয় স্থান এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলী সহ আরো জানা অজানা অনেক তথ্য। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা গুগলে লিখে সার্চ দিয়েছিলাম, আমরা লিখেছিলাম কুমিল্লা জেলা কিসের জন্য বিখ্যাত। বিশ্বাস করবেন কিনা জানি না, গুগল আমাদের উত্তর দিয়েছিল কুমিল্লা জেলা মূলত খাদি কাপড় এবং রসমালাইয়ের জন্য বিখ্যাত। সময় এবং সুযোগ পেলে কুমিল্লা জেলার শাহ সুজা মসজিদ, শালবন বৌদ্ধ বিহার, লালমাই পাহাড়, রাখাল রাজা জমিদার বাড়ি, ধর্মসাগর এবং মজিদপুর জমিদার বাড়ি ঘুরে যাবেন। আপনাদের সবার কাছে একটাই আবদার, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, 64 জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার 51তম পর্বে আমরা কুমিল্লা জেলা নিয়ে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওতে আমি কুমিল্লা জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। কুমিল্লা জেলায় মোট 17টি উপজেলা, 18টি থানা, 8টি পৌরসভা, 192টি ইউনিয়ন এবং 11টি সংসদীয় আসন রয়েছে। কুমিল্লা জেলার উপজেলাগুলো হলো হোমনা সদর, দক্ষিণ লালমাই, লাকসাম, মেঘনা, মুরাদনগর, মনোহরগঞ্জ, বুড়িচং, বরুড়া, নাঙ্গলকোট, দেবিদ্বার, দাউদকান্দি, তিতাস, চৌদ্দগ্রাম, চান্দিনা, ব্রাহ্মণপাড়া এবং কুমিল্লা আদর্শ নগর উপজেলা। ইতিহাস থেকে জানা যায়, হযরত শাহজামাল রহমাতুল্লাহ আলাইহ ইসলাম প্রচার করতে এসে এই স্থানের মাটির সঙ্গে তার মামার পদার্থ মাটির মিল দেখতে পেয়ে কোমিলা বা কাঙ্ক্ষিত পাহাড় বলে চিৎকার করেছিলেন। ধারণা করা হয় কুমিল্লা থেকে কালক্রমে কুমিল্লা নামটির উৎপত্তি হয়েছে। আবার কেউ কেউ বলেছেন চীনের পরিব্রাজক ওয়ান চুয়াং এখানে ভ্রমণের বিষয় নিজের মাতৃভাষায় লিখতে গিয়ে কিয়ামলাঙ্গিয়া নামের একটি জনপদের কথা উল্লেখ করেন। অনেক ইতিহাসবিদ মনে করেন উচ্চারণ আঞ্চলিক কারণে তা কমলাং ও পরে কুমিল্লা রূপ ধারণ করে। আবার কারো কারো মতে দেব ও চন্দ্র বংশীয় রাজা পূর্ণচন্দ্র লালমাই পাহাড়ে একটি রাজ্যের পত্তন করেছিলেন। এটি বর্তমান কুমিল্লা নিকটবর্তী। এভাবেই দুর্বিয়ান কলেংস এক সময় কামালঙ্গ নামে একটি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ধারণা করা কামালঙ্গ থেকেই কুমিল্লা নামটির উৎপত্তি হয়েছে। শোনা যায় কুমিল্লা নামক একজন শাসকের নাম অনুসারে এখানকার নাম কুমিল্লা হয়। কুমিল্লা জেলায় দেখার মতো রয়েছে জাহাপুর জমিদার বাড়ি, ইটাখোলা মুড়া, আনন্দ বিহার, ধর্মসাগর দিঘি, শালবন বৌদ্ধ বিহার, শাহ সুজা মসজিদ, শাহপুর দরগা শরীফ, লালমাই পাহাড়, রাজেশপুর ইকো পার্ক, রাখাল রাজা জমিদার বাড়ি, ময়নামতি, মজিদপুর জমিদার বাড়ি, ভোজ রাজার বিহার, ভৈরব চন্দ্র সিংহের জমিদার বাড়ি এবং বড় শরীফ মসজিদ সহ আরো বিভিন্ন স্থান। কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেছেন রাজনীতিবিদ আশরাফ উদ্দিন আহমেদ চৌধুরী, এ.এফ.এম. সুলাইমান চৌধুরী, আব্দুল মতিন খসরু, ব্যারিস্টার শফিক আহমেদ, আহম মোস্তফা কামাল, আহকম বাহাউদ্দিন বাহার, আঞ্জুম সুলতানা সীমা, আনোয়ারুল আজিম, আফজাল খান, আবুল কালাম মজুমদার, আমিনা আহমেদ, আলী আশরাফ, ইউসুফ আব্দুল্লাহ হারুন, এ.কে.এম. আবু তাহের, এম.কে. আনোয়ার, ওমর আহমেদ মজুমদার, কাজী জাফর আহমেদ, কাজী শাহ মোবাজ্জল হোসেন কায়কোবাদ, খন্দকার মোস্তাক আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, তাজুল ইসলাম, নাসিমুল আলম চৌধুরী, নুরুল ইসলাম মিলন, মুজিবুল হক মুজিব, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ সুবেদ আলী ভুইয়া, রওশনারা মান্নান, রফিকুল ইসলাম মিয়া, কাজী মোহাম্মদ ফখরুল, রেদওয়ান আহমেদ, শফিক আহমেদ, সিলিমা আহমেদ, আরফানুল হক রিফাত, কলকাতার অভিনেতা চিন্ময় রায়, চাঁদপুরি শাহ দরবারের বর্তমান পীর সাহেব সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, বাংলাদেশের 22তম বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, কবি সুবিয়া কামাল, লেখক সালিউদ্দিন, অভিনেতা শাহরিয়া নাজিম জয়, চিত্রশিল্পী সমরজিৎ রায়, বাংলাদেশ জাতীয় পতাকার প্রথম রূপকার শিব নারায়ণ দাস, ক্রিকেটার শামসুর রহমান শুভ, শহীদ মুক্তিযোদ্ধা শামসুজ্জামান, সাংবাদিক শওকত মাহমুদ, শিক্ষাবিদ লাইলানুর বাসা সৈনিক, জসিমউদ্দিন আহমেদ, কণ্ঠশিল্পী
লাহুল দেব বর্মন ভাষা কর্মী রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রঙ্গমিয়া, সাংবাদিক ফরিদা ইয়াসমিন, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং চিত্রনায়িকা নিপুণ আক্তার সহ আরো অনেকে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেছেন। 1971 সালের 27 মার্চ ব্রাহ্মণপাড়া উপজেলা সচিবালয় ইপিআর ক্যাম্পে 4 জন পাক পাকিস্তানি ইপিআরকে সাধারণ জনতা পিটিয়ে হত্যা করে। জুনের শেষের দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সকারমার পুলের নিকট পাক বাহিনী ও মুক্তিযোদ্ধাদের এক সম্মুখ লড়াইয়ে 18 জন পাক সেনা নিহত হয়। কসবা ব্রাহ্মণপাড়া সীমান্তে ঘোঙ্গর নদীর তীরে হোলাইমুড়ি নামক স্থানে পাকিস্তানি বাহিনীর সঙ্গে 4th বেঙ্গল রেজিমেন্টের অনারের ক্যাপ্টেন ও ওহাবের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধে 1 জন ক্যাপ্টেন সহ 15 জন পাক সেনা নিহত হয়। পরবর্তীতে পাক বাহিনী পার্শ্ববর্তী চান্দলা ও 60 শালা গ্রামে তাদের ক্যাম্প স্থাপন করে এবং প্রায় শতাধিক গ্রামবাসীকে হত্যা করে গণকবর দেয়। 31 মার্চ দেবিদ্বার উপজেলা কুমিল্লা সিলেট মহাসড়কে পাক বাহিনীর সঙ্গে বাঙালিদের এক সংঘর্ষে প্রায় 33 জন বাঙালি শহীদ হন। 6 এপ্রিল লাকসাম উপজেলার আজগরা বাজারে পাক বাহিনীর বোমা হামলায় প্রায় 200 জন নিরীহ গ্রামবাসী নিহত হয়। 23 মে দাউদকান্দি উপজেলার স্থানীয় রাজাকারদের সহায়তায় পাক বাহিনী রায়পুরা গ্রামের 11 জন নিরীহ লোককে নির্মমভাবে হত্যা করে এবং পার্শ্ববর্তী জিংলাতুলি ও হারপুর গ্রামের অনেক মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। এছাড়া দাউদকান্দি উপজেলার গোয়ালমারি বাজারে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের একাধিক লড়াইয়ে প্রায় 200 জন পাক সেনা ও স্থানীয় রাজাকার নিহত হয় এবং 2 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। জুলাই মাসে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাদারীপুর গ্রামে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে উভয় পক্ষের বেশ সংখ্যক সেনা হতাহত হয়। এছাড়া পাক বাহিনীর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার 5-7 জন নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে। জুলাইয়ের শেষ দিকে হোমনা উপজেলার পাক বাহিনী তিতাস নদীর পথে লঞ্চ যোগে জয়পুর গ্রামে প্রবেশের চেষ্টা করলে নদীর 2 তীর থেকে স্থানীয় মুক্তিযোদ্ধারা সশস্ত্র আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে লঞ্চটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আক্রমণে টিকতে না পেরে পাক বাহিনী দ্রুত মাসিমপুরের দিকে চলে যায়। এই যুদ্ধে পাক বাহিনী অনেকে হতাহত হয়। জয়পুর ছাড়াও হোমনা উপজেলার চম্বকনগর, কাগটিয়া, নীলকি বাজার, দুলাল বাজার, হোমনা সদর ও পঞ্চবটি পরবর্তী জায়গায় সংগঠিত পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের একাধিক লড়াইয়ে প্রায় 23 জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং প্রায় 24 জন আহত হন। তাছাড়া পাক বাহিনীর বর্তমান হোমনা ডিগ্রি কলেজের পাশে বহু সংখ্যক নিরীহ মানুষকে জীবন্ত কবর দেয়। 2 সেপ্টেম্বর বরুড়া উপজেলায় পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আক্রমণ করে এবং গ্রামে প্রবেশ করে 6 জন নিরীহ লোককে নির্মমভাবে হত্যা করে। 10 সেপ্টেম্বর বরুড়া উপজেলার দোয়ালগাছার বটতলিতে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে 5 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 13 সেপ্টেম্বর মনোহরগঞ্জ উপজেলা হাসনাবাদ বাজারে উত্তরে চৌমানা নামক স্থানে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ লড়াইয়ে প্রায় 70 জন পাক সেনা নিহত হয় এবং 1 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 1971 সালে মুরাদনগর উপজেলা বিভিন্ন স্থানে রাজাকার ও পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের বেশ কয়েকটি সম্মুখ লড়াই হয়। এতে কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। মুক্তিযোদ্ধারা বরিশাল থানা আক্রমণ করলে পাক বাহিনীর সঙ্গে লড়াই 1 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। তাছাড়া বরিশাল উপজেলায় পাক বাহিনী ও মুক্তিযোদ্ধার সঙ্গে সংগঠিত একাধিক লড়াইয়ে 20 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 28 নভেম্বর 14 গ্রাম উপজেলা মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর জগন্নাথ দিঘি ক্যাম্প দখল করে 14 গ্রাম উপজেলা পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধার খণ্ড লড়াই উপজেলা প্রায় 25 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। দেবিদ্বার উপজেলা পাক বাহিনী 7 আগস্ট চরকামতায়, 29 সেপ্টেম্বর জাকেরগঞ্জ এলাকায় এবং 14 নভেম্বর থানা সদরের নিকট গণহত্যা চালিয়ে প্রায় কয়েক হাজার নিরীহ লোককে হত্যা করে। নাঙ্গলকোট উপজেলার তেজের বাজারে পাক বাহিনীর 11 জন নিরীহ লোককে হত্যা করে গণকবর দেয়। তাছাড়া নাঙ্গলকোট উপজেলার স্থানীয় রাজাকাররা 1 জন মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে হত্যা করে হাসানপুর রেল স্টেশনের পাশে 11 ডিসেম্বর চান্দিনা উপজেলা পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধে প্রায় 1400 পাক সেনা আত্মসমর্পণ করে। 12 ডিসেম্বর উক্ত উপজেলার কটতলায় সম্মুখ যুদ্ধে 7 জন পাক সেনা মারা যায় এবং 3 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। তাছাড়া ফাও নামক স্থানে পাক বাহিনী ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে সংগঠিত লড়াইয়ে 6 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। দর্শক, আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আপনাদের আমি বলতে চাই, ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানে বিদায় নিচ্ছে, মনের ভিডিও নিয়ে আসছে আমরা। ইনশাআল্লাহ দেখা হবে আগামী 52তম পর্বের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন।